যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে, তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেহ কাছে না থাকে। নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব, আর কেঁদে কেঁদে তাঁর কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তা একদিন যদি এইরকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরো ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই। হাতে তিল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও, সোনা হওয়ার পর 1000 বৎসর যদি মাটিতে পোঁতা থাকো, মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে। আমি কথামৃত পাঠ করলাম। এখন একজন ডাক্তারবাবু স্বামীজি পত্রাবলী পাঠ করবেন, আর একজন জুনিয়র ডাক্তার আমাদের একজন মহারাজের আত্মীয়, তাকে দিয়ে আমি মায়ের কথা পাঠ করাবো। স্বামী অরূপানন্দ একবার মায়ের কাছে এক সন্দেহের কথা, অর্থাৎ স্বামীজির কাজ করা উচিত কি তুললে মা বললেন, কাজ করবে না তো নিদ্রা কি নিয়ে থাকবে, মঠ এমনি ভাবেই চলবে। এতে যারা পারবে তারা চলে যাবে, এতে যারা পারবে না তারা চলে যাবে। সর্বদা সাধন ভোজন করা কারোর পক্ষে সম্ভব নয় বলেই মা সন্ন্যাসী সন্তানদের ঠাকুরের কাজ ভেবে কাজ করতে বলতেন। আশ্রমের কাজে জপ ধ্যান বিঘ্ন ঘটতে পারে, এই কথা একজন বলার মা বলেছিলেন, কাজ আর কাজ তো তারই। স্বামী ঈশানন্দকে বলেছিলেন, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকল অধ্যায়ে একবার সকাল সন্ধ্যায় একবার বসতে হয়। ওঠে বলে মন নৌকায় থাকে। কিন্তু সবসময় জপ ধ্যান করতে পারে কজন? প্রথমটা একটু করে, শেষে বসে নিচে থেকে নিজের গরম মাথায় ওঠে, অহংকারী হয়, গাছ পাথর ভেবে নানা অশান্তি। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোলবাল। নরেন আমার এইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করল। 1895 কল্যাণ পরেশু, তোমার একপত্র কাল পাই, তাহাতে কতগ্নত সমাচার পাই, সবিশেষ কিছুই নাই এই মাত্র। আমার শরীর এক্ষণে অনেক ভালো, এবছর প্রচন্ড শীত, প্রভুর কৃপায় কিছুই লাগে না। কি দুর্দণ্ড শীত, তবে এদের বিদ্যের জোরে সব দাবিয়ে রাখে। প্রত্যেক বাটির নিচের তলা মাটির ভেতর, তার মধ্যে বৃহৎ বয়লার, সেখান হতে গরম হাওয়া বা স্টিম ঘরে ঘরে রাখলে ছুটছে, তাইতে সব খবর গরম। কিন্তু ইহার এক দোষ যে ঘরের ভেতর গরমিকাল আর বাইরে 0-র নিচে 30-40 ডিগ্রি। এদেশের বড় মানুষেরা অনেকেই শীতকালে ইউরোপে পালায়। ইউরোপ অপেক্ষাকৃত গরম দেশ। যাক, এক্ষুনি তোমাকে গোটা 2 উপদেশ দিই। এই চিঠি তোমার জন্য লেখা হচ্ছে। তুমি এই উপদেশগুলি রোজ একবার করে পড়বে এবং সেই রকম কাজ করবে। সারদার চিঠি পাইয়াছি, সে উত্তম কার্য করিতেছে, কিন্তু এক্ষণে অর্গানাইজেশন সংঘবদ্ধ হইয়া কার্য করা যায়। তাহাকে আমার বিশেষ প্রেমালিঙ্গন, আশীর্বাদ, তারকদাতা প্রকৃতি সকলকে দিবে। তোমাকে আমার এই কটি উপদেশ দেবার কারণ এই যে তোমাতে অর্গানাইজিং পাওয়ার, সংগ্রহ ঘটন ও পরিচালন শক্তি রয়েছে। এই কথা ঠাকুর আমায় বললেন, কিন্তু এখনো ফোটে নাই, শীঘ্রই তার আশীর্বাদে ফুটবে। তুমি যে কিছুতেই সেন্টার অফ গ্রেভিটি ছাড়তে চাও না, ইহাই তাহার নিদর্শন। তবে ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ দুই হওয়া চাই। আজকে আমার পরম সৌভাগ্য 4-15 বিশিষ্ট মানুষদের সংস্পর্শে আমি আসতে পারছি। স্ব ক্ষেত্রে প্রত্যেকে মহান, ইট ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস, সঞ্জীব কথা। তো প্রথমেই বলবো আমাদের ডক্টর
শান্তানুবাবুকে, ডক্টর শান্তানু, ইনি পূর্বলি ঠিক আছে, এখন বলছি অনেকে, তাই ওনার নামটা একটা বিশেষ করে উল্লেখ করলাম। আমি এখানে আসার 15 দিনের মধ্যে বার হয়, আমি একটু অসুস্থ হয়ে পড়ি। তো আমাদের মহারাজকে বললাম, খুবই সিনসিয়ার, আন্তরিক, আমি বললাম কাকে দেখানো যায়, কেননা আমার এই অসুবিধাটা মাঝে মধ্যেই দেখা দেয়। হয়তো হয়েছে খুব কম, এখানে আসার 15 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে কয়েকবার হয়ে গেল, প্রচন্ড অ্যাসিডিটি, যার ফলে বুঝতে পারছেন কাজকর্ম মন আসছে না, অস্বস্তি, খাওয়া দাওয়ার অসুবিধা। তো আমি মহারাজকে বললাম, এই ডক্টর শান্তানুবাবু আমাকে বাঁচাবে, মানে 2 দিনের মধ্যে একবার, 3 দিনের মধ্যে আমার এত সুন্দর ওষুধ দিলেন, সেটা কিন্তু এখন আমি ফলো করে যাচ্ছি। তোমার কাছে বিশেষ কৃতজ্ঞ রয়েছেন ডক্টর দাস, তিনি তো প্রতিদিনের সঙ্গে আমাদের, ডক্টর অনিতা দাস সম্ভবত না, তাই না? অনিতা দাস, কবিতা দাস, নামটা এখন আমি এখন। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহায়। ওম পরতত্ত্ব সদালীন রামকৃষ্ণে সমাম্যয়া ইয় স্থাপনরত বীরেশং তং নমাম্যহম। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। এত মন্ত্রের মধ্যে এই দুজনকে বেছে নিলাম। আপনারা সকলেই জানেন, আমার থেকে অনেক আপনাদের বিদ্যা বুদ্ধি। তো শ্রীরামকৃষ্ণ এবং তার আশ্চর্যতম সৃষ্টি এর স্বামী বিবেকানন্দ আমার ভিতরে চিন্তা ভাবনা করে পেয়েছি। এই দুজন কিন্তু এই যুগের সঙ্গে তো মা রয়েছে, এবং তলাল থেকে সমস্ত শক্তি শুধু আমাদের না, পুরো রামকৃষ্ণ মিশনকে অঢেল ভাবে নিয়ে যাচ্ছে। নয় আমাদের মতো সাধারণ লোকগুলো এই কাজ করতে পারে না, বুঝতে নিশ্চিত এই ব্যাপারে আমরা। এই মহাশক্তি যাকে আমাদের ঠাকুর, আমাদের স্বামীজি যাকে মা দুর্গা বলে সম্বোধন করেছেন, আমাদের ঠাকুর তাকে সম্বোধন করেছেন মা সরস্বতী হিসাবে। তো মা তো আছেনই আমাদের, ঠাকুর আর স্বামীজির এই যুগ্ম সমন্বয় আমরা কিন্তু রামকৃষ্ণ মিশন এগিয়ে চলেছি। এবং তাদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের যে চিন্তাধারা, তাদের যে কৃপা, তাদের যে অনুগ্রহ, এই রামকৃষ্ণ মিশনের উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। তো এটা আপনারা হয়তো একটু বোঝেন, কেননা আমি 2006 সালে এই আশ্রম এসেছিলাম। এসে আমি বসার জায়গা পাইনি, হোগলার ঘর আশেপাশে। তো তখন সুনীল মহারাজ এনারা ছিলেন, ওই দাঁড়ানোর উপরে 2-4টি কথা বলে, আর ঠাকুর ঘর যেখানে ছিল সম্ভবত ঠিক আমার সোজা, সেখানে আমরা প্রণাম করে চলে যেতে দিচ্ছি। কিন্তু আজ দেখুন প্রভুর কৃপায় একটা জল পাওয়া যায়নি, চা তো দূরের কথা। তো যাই হোক, আমাদেরই আশ্রম, আমাদেরই অভ্যাস, তো সেখানে বলতে হবে না। কিন্তু আজ দেখুন যখন ফিরে আসলাম অন্য একটা রূপে বা অন্য একটা অবস্থাতে, মহিরূপ তার কৃপাতে হয়েছে। তোমরা সকলেই ঠাকুর মা স্বামীজি, আর সঙ্গে কিন্তু আপনারাও আছে। নয় এই আমাকে আসার আগে বলে দিয়েছেন যে দেখো ওখানে যাচ্ছ, ভক্তরা অপূর্ব, খুব ভালো মানুষ না। আমাদের পরম পূজনীয় একটি কথা, পরম পূজনীয় শ্রীমৎ শঙ্করেশ্বর যেটা বলতেন আর কি, এবং সুনীল মহারাজও বলেছেন, সুনীল মহারাজ আমার সিনিয়র। তো বলছেন যে তুমি দেখবে গিয়ে মহারাজ একটা কথা বলতেন, যদি ভক্ত দেখতে চায় আলোক হয়ে যাও। সত্যিই তাই, ভক্ত বলুন, ডাক্তারবাবু বলুন, সাধারণ মানুষ বলুন, যারা রয়েছে সত্যিই তারা আমার, সকলে আমার প্রণম্য। কিন্তু তো ভগবানের কাছে প্রার্থনা করি তাদের সকলের কল্যাণ হোক, তারা আনন্দের শান্তিতে থাকুক, এটা আমি প্রার্থনা করি।
আমি ওই জন্য প্রথমেই আমি ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় সেক্রেটারি মহারাজ আছেন সত্য পার্থ মহারাজ, শ্রীকান্ত মহারাজ এবং আপনারা সবাই, আপনাদের আমার প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনে। আজকে আমাদের দিন আমরা সবাই এখানে মিলিত হয়েছি, অনেকে অনেকেই চিনি না। আমরা যারা অনেক সিনিয়র হয়েছি, আমি ডক্টর বিআর চৌধুরী, আমরা অনেক সিনিয়র, আমরা যারা জয়েন করেছি তারা অনেকেই চিনি না। এই জাতীয় গেট টুগেদার খুব দরকার আমাদের মধ্যে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা, দেখাশোনা, এখানে আসা, স্বামীদের সঙ্গে সান্নিধ্য পাওয়া, তাদের সান্নিধ্য পাওয়া তো আমাদের ভাগ্যের কথা স্থানে। সেটা একটা খুব, এটা শুধু যে আমরা একটা চিকিৎসা করে যাচ্ছি তা নয়, অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে এটা একটা ডিফারেন্স আছে। একটা স্পিরিচুয়াল সেন্টার, একটা রিলিজিয়াস সেন্টার, এর মধ্যে কাজ করা একটা বাড়তি আনন্দ আছে, একটা সেবা, এই মানুষের সেবা করে যাচ্ছি আমরা, এটার মধ্যে বাড়তি একটা স্বাচ্ছন্দ্য হয়েছে। তো মনের একটা খোরাক পাই আমরা, যে আমরা এই পুণ্যস্থানে রোগীগুণ দেখছি, সামনে স্বামীদের সান্নিধ্য করছি বা অন্যান্য পরিবেশ দিয়ে একটা রিলিজিয়াস বা স্পিরিচুয়াল সেন্টার, এটা অনেক আলাদা। অ্যাকচুয়ালি স্বামী যেহেতু 15 দিনের কথা, ডক্টর এসআর দেবও আছেন, অন্যান্যরা আছেন 15 দিনের কথা। 1997-এ সমাধানন্দ মহারাজ সেক্রেটারি মহারাজ ছিলেন, তখন আনডিভাইডেড আন্তরিবাগ বিবেকনগরও ছিল, একটু আমার তো দুটো হয়ে গেছে। তো তখন আমি ডাইরেক্টর হেলথ সার্ভিস, সমাধানন্দ মহারাজ আমাকে ফোন করলেন যে আমি তো আপনাদের ডাইরেক্টর হেলথ সার্ভিস, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কি ব্যাপার মহারাজ, ওই আপনাদের একটা ট্রেনিং স্টার্ট করা। আপনি আমার সঙ্গে দেখা করবেন, এটা আমার কীভাবে হয়, আপনি এটা বলছেন কীভাবে, আমি আসি। তো আমি কখন টাইম ঠিক করে অফিস থেকে ফেরার পথে আমি আসলাম, আমি মহারাজের সঙ্গে দেখা করলাম। মহারাজ একটা আমরা একটা ট্রেনিং স্টার্ট করবো, আপনার সহযোগিতা আছে ডাইরেক্টর হিসাবে। কী সহযোগিতা করবেন? ওই আমাদের ডাক্তার, আপনি যদি ডাইরেক্টর হিসাবে ডাক্তারদের বলেন, হ্যাঁ আমরাও বলবো, তারা একটু ইয়ে আসেন, আমাদের আমরা রিকোয়েস্ট করবো, আস্তে আস্তে আমরা ট্রেনিং স্টার্ট করবো। কোথায় ট্রেনিং স্টার্ট হবে? ঢুকি ডান দিকে একটা দুচালা টিনের ঘর ছিল, আর পর্যায়ের ঘর ছিল। তো আমরা বিগত স্টার্ট করা হবে, ট্রেনিং প্রোগ্রাম করা হলো, একটা অনুষ্ঠানও হলো। তখন স্বর্গীয় বিমল সিংহ ছিলেন হেলথ মিনিস্টার, আমি ছিলাম, কয়েকজন বিশিষ্ট লোকেরা ছিলেন। এবারে আরেকটু পূর্ণদের কথা নিয়ে আসবেন ডক্টর এসআর, আমি ওনাকে অনুরোধ করছি আসার জন্য। তখন এখানে সেক্রেটারি ছিলেন দীপেন্দ্র মহারাজ, এবং ওই কোটায় আগে টেম্পোরারি সেটিংয়ে দেখা হয়েছিল। 1912 সালে এই কোটা, এই বিল্ডিংটা হয় এবং এখানে কাজকর্ম আরম্ভ হয়। এজ এ ফিজিশিয়ান আমি রোগীদের দেখি এবং যথাসম্ভব চেষ্টা করি তাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য। পরীক্ষা নিরীক্ষা আগে অনেক কম হতো, ধীরে ধীরে এখানে ওয়াটার অ্যানালাইজার এবং অনেক উন্নত হয়েছে, অনেক পরীক্ষা নিয়ে হয়। আমার পার্টিকুলার পরীক্ষা এখনও বাকি, আল্ট্রাসাউন্ড এবং সিটি স্ক্যান যদি এখানে আরম্ভ হয়ে যায় তাহলে আরও ভালো হয়। মহারাজের প্রণাম জানিয়ে এবং আমার ডাক্তার বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তারবাবুকে। এবারে বক্তব্য রাখবেন ডক্টর PR চৌধুরী। রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে আমার যোগাযোগ বাল্যকাল থেকে। তখন আগরতলাতে বা ত্রিপুরাতে রামকৃষ্ণ মিশন ছিল না, একটা আশ্রম ছিল, যেটাকে আমরা আশ্রম চমনি বলি। আশ্রমের প্রতি আমার রামকৃষ্ণ আশ্রমটা আমার সবসময় ছিল। আমার তখন বয়স হবে 10, 11, 12 বছর বয়স। প্রত্যেক বছর যখন রামকৃষ্ণ আশ্রমের এখানে মেলা হতো, সেখানে আমিও ছুটে যেতাম সেবা করার জন্য। সেবা কি? জল দেওয়া, নুন দেওয়া, এসব। তখন 10, 11 বছর বয়স, এর বেশি আমাকে তো বালতি আনতে দেবে না। আমাদের আগরতলায় যে সমস্ত ক্লাব ছিল সবাই সেখানে গিয়ে নাম নথিভুক্ত করতো, আমি একা যেতাম। যদিও আমাদের একটা ক্লাব ছিল, যেতাম না, আমি নিজে গিয়ে নাম নথিভুক্ত করে এই সকালবেলা গিয়ে সেই রাত্র 10টা, 9টা, 9:30 সময় আসতাম।
79 সাল থেকে শুরু, বা 79 বা 80 সাল থেকে শান্তিদাদা মহারাজ তলব পাঠালেন আসতে হবে এখানে আশ্রমে, ডাক্তারি ক্লিনিক আছে, সেখানে আপনাকে বসতে হবে। আসলাম, শান্তিদাদা মহারাজের সঙ্গে অনেকদিন কাজও করলাম। শান্তিদাদা মহারাজ আমার মাকে একদিন বলেন, আপনারা তো সবাই হলো, বাকিটা কবে হবে, মানে আপনি কবে দীক্ষা নেবেন? মহারাজ, ঠাকুর যেদিন ডাকেন সেদিনই হবে। আমি তাই বললাম। শান্তিদাদা মহারাজ চলে গেলেন। তারপরে আসেন দিব্যানন্দ মহারাজ। তখন আমি সুপ্রতিষ্ঠিত হাসপাতালেও আমি যাচ্ছি চক্ষু বিশেষজ্ঞের উপরে। তো সেখান থেকে যখন আমাদের চোখের একটা আমাদের ক্যাম্প হতো সারা ত্রিপুরাতে, আমি একবার দুবার দিব্যানন্দ মহারাজ যখন ছিলেন সুমেন্দ্র মহারাজ, ওনার সঙ্গে যোগাযোগ করে তখন কিন্তু আমাদের ক্লিনিক হয়ে গেছে। সুমেন্দ্র যখন আসেন তখন আমাদের ত্রিপুরাতে মিশন হয়ে গেছে, এবং সেখানে একটা বড় বিল্ডিং হয়েছে, স্কুল শুরু হয়েছে। তখন ইয়ে করলাম। তার আগে থেকে কিন্তু আমি আমি আশ্রমে করতাম। সুমেন্দ্র মহারাজের সঙ্গে যোগাযোগ করলাম, যোগাযোগ করে বললাম আমরা এখানে করতে চাই একটা আই ক্যাম্প, যেখানে অপারেশন হবে। তখন স্কুল ঘরটাতে ছিল, সেখানে সেইখানে গিয়ে একটা জায়গা ঠিক হলো। মহারাজ রাজি হলেন, ভালো কথা, আপনারা আসবেন, করেন, আমরা কজন ডাক্তারবাবু আসবেন, কি আসবেন না আসবেন সব ওনাকে বললাম। যে আমি বললাম, মহারাজ আপনাকে কিছু করতে হবে না, আপনাকে শুধু আমাকে জায়গাটা দিতে হবে, আর বাকি যা করার আমি করব। রামকৃষ্ণ মিশনের সম্বন্ধে বলার দৃষ্টতা আমার কিছু নেই। এখানে কাজ করার সৌভাগ্য পেয়েছি, সেটাই আমি ওই গর্বের সঙ্গে বলতে পারি। আমার পূর্বপুরুষ বা শ্রী রামকৃষ্ণের অশেষ আশীর্বাদ থাকাতেই হয়তো এখানে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমি সম্ভবত 2003 থেকেই কাজ করতাম, ঠিক মনে নেই। ওই পাশের বেড়ার ঘর থেকে আসছি। আর অর্থাৎ যতদিন প্রেজেন্ট থাকি আমি শুধু একদিন আসতে পারি না, আমার যতটুকু মনে আছে, নতুন যে নির্দিষ্ট দিন আমি কখনো মিস করি না। ঠাকুরের আশীর্বাদ থাকলে আমি আশা রাখি যতদিন সক্ষম থাকবো এই মিশনের সঙ্গে কর্মকাণ্ডে যুক্ত থাকার ইচ্ছা আছে। আজকের এই বিশেষ দিনে আমি আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা বীর ছিলেন তাদেরকে বিনম্রচিত্তে স্মরণ করি, প্রণাম করি। মিশনের আজকে যে জায়গায় দাঁড়িয়েছে সেটা আমরা সবার চোখের সামনে। এই মিশনের এই উন্নত প্রকল্পে যে সমস্ত মহারাজরা অন্যান্য সজ্জন ব্যক্তিরা যেভাবে সাহায্য করেছেন তাদের সকলেরকে আমি বিনম্রচিত্তে প্রণাম জানাই। এই মিশনের এই সার্ভিস আর উত্তর বৃদ্ধি পাক, এটা আন্তরিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করি। আমি একটা ছোট্ট অনুরোধ রাখতে চাই যে আজকাল চিকিৎসা ব্যবস্থা এত কষ্টলি হয়ে গেছে যে সাধারণ মানুষের বোধহয় সামর্থ্য বেড়ে যাচ্ছে। মিনিমাম 1000 টাকা না নিয়ে কেউ ঘুরতে বেরোতে পারবে না কোনো সিনিয়র ডাক্তারের পরামর্শ নিতে গেলে। সব কিছু আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। বিশেষ করে পরীক্ষা নিরীক্ষার যে চার্ট যে জায়গায় পৌঁছে গেছে সেটা অকল্পনীয়। মিশনের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এখন তো মিশনের পরীক্ষা নিরীক্ষার যে বিশ্বাসযোগ্যতা স্যার বলেছেন অনেক বেড়েছে। আগে মনে করতো মিশনে একটু ভালো হয়, এটা প্রশ্ন ছিল। আমি অন্তত গর্বের সঙ্গে বলতে পারি ডে 1 থেকে আজ অবধি আমার 90% ইনভেস্টিগেশন এই মিশনেই পাঠাই। তো আমি তো ভালোই দেখি, আমি খারাপ কিছু কখনো লক্ষ্য করি। বিশ্বাসযোগ্যতা বেড়েছে, ডেফিনেটলি বেড়েছে, আরও বাড়বে। তো এটা যাতে আরও মানুষের প্রবেশসীমার মধ্যে আসতে পারে তার একটা চেষ্টা থাকতে পারে। আপনারা একটা কালেকশন সেন্টার করতে পারেন, যেটা ইকোনমিক যেহেতু হয়, শুধু এটা শহরে একটা সাইডে, শহরে কোথাও যারা একটা কালেকশন সেন্টার করেন তাহলে এখানে আরও বেশি মানুষের মুখে আসতে পারে। এখন আমাদের সামনে একজন ডাক্তারবাবুকে পেয়েছি যিনি ডাক্তারবিদ্যা ছাড়াও খুব ভালো গায়ক। ওনার আসার কথা ছিল না, উনি খুব ব্যস্ত ছিলেন, তাহলেও আমার রিকোয়েস্ট ফেলতে পারেননি, রামকৃষ্ণ মিশন বলে তিনি এসেছেন, তাই তাকে তার একটা গান শুনবো আমরা সকলেই। सर्वेश्वरी सर्वेश्वरी जगदीश्वरी सर्वेश्वरी जगदीश्वरी हे मातृरूप महेश्वरी
ममतामयी करुणामयी ममतामयी करुणामयी हे मातृरूप महेश्वरी हे मातृरूप महेश्वरी जगजीवनी जगजीवनी संजीवनी समस्त जीवनेश्वरी समस्त जीवनेश्वरी हे मातृरूप महेश्वरी सर्वेश्वरी जगदीश्वरी सर्वेश्वरी जगदीश्वरी हे मातृरूप महेश्वरी हे मातृरूप महेश्वरी कृपालिनी जगतारिणी कृपालिनी जगतारिणी प्रतिपल भुवन हृदयेश्वरी प्रतिपल भुवन हृदयेश्वरी हे मातृरूप महेश्वरी हे मातृरूप महेश्वरी तमहारिणी तमहारिणी शुभकारिणी तमहारिणी शुभकारिणी मनमोहनी विशेषरी मनमोहनी विशेषरी हे मातृरूप महेश्वरी हे मातृरूप महेश्वरी सर्वेश्वरी जगदीश्वरी सर्वेश्वरी जगदीश्वरी हे मातृरूप महेश्वरी हे मातृरूप महेश्वरी हे मातृरूप महेश्वरी। ধন্যবাদ। আজকে সুন্দর একটা সকালে আমরা সবাই মিলিত হয়েছি। অনেকদিন পর, আমি কিছুদিন এখানে ছিলাম চার্চে, অনেকদিন পর বেশ খুব চেনাশোনা মুখ থেকে খুব আনন্দ হচ্ছে। একটা আতঙ্ক আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, বিশ্বব্যাপী একটা আতঙ্ক, এবং তার থেকে আমরা যত তাড়াতাড়ি মুক্তি পাই সেটাই আমরা সবাই প্রার্থনা করি। আজকের একটা সুন্দর দিন, আমাদের জাতীয় দিবস, প্রজাতন্ত্র দিবস। এই দেশের স্বাধীনতার জন্য অনেক মানুষ আত্মবলিদান দিয়েছেন, তাদের সবাইকে প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। এবং এর পরে যে দেশ গড়ার কাজ, সেটা যেন আমাদের উপর ন্যস্ত হয়েছেন। স্বামীজি বলছেন যে দায় স্বরূপ তোমাদের উপর অর্পণ করছে। আপনারা শুনলেন ডাক্তার বিকাশ বাবুর কাছে যে একদিন একটা তাল পড়েছিল, সেই তালটা যেন আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ ছিল উনি বললেন, এবং সেই আশীর্বাদ আজ মহিরুয়ে পরিণত হয়েছে। এবং সেই মহিরু
আজও শাখা প্রশাখা বিস্তার করে চলেছে। তো এর পিছনে যাদের সেবা, যারা প্রতিকৃত রয়েছেন, যাদের লালন পালন পরিচর্যার মধ্য দিয়ে এই আশ্রম রামকৃষ্ণ মিশন বড় হচ্ছে, তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হয়। তারা না থাকলে এগুলো হতো না বা আরো বিলম্বিত হতো। সেই সঙ্গে সেখানে রয়েছেন ডাক্তারবাবুরা রয়েছেন, মহামান্য ডাক্তারবাবুরা রয়েছেন। তারা সেই প্রাচীনকাল থেকে প্রায় 40 বছরের ঊর্ধ্বে, 77 সালের কথা বললেন ডাক্তারবাবু, 40 বছর ধরে তারা সেবা দিয়ে আসছেন। এবং আমরা প্রার্থনা করব তাদের কাছে যে এই যে মেডিকেল সেন্টার, তারাই হচ্ছে প্রাণ কেন্দ্র। তারা যদি আসছেন অবশ্যই, এই একটা মাঝখানে একটা বিচ্ছেদ হয়ে গেছে, ব্যবধান হয়ে গেছে এই আতঙ্কের জন্য। সুতরাং সেই ব্যবধানটাকে যদি কমিয়ে আমরা যদি আবার নতুন করে নাচ শুরু করতে পারি, তাহলে এই যে দালান একটা স্টক নির্মিত একটা বাড়িতে পরিণত হবে, যদি এই প্রাণকেন্দ্রটাকে আবার যদি আমরা নতুনভাবে উজ্জীবিত না করতে পারি। তাই আমাকে ধন্যবাদ যারা রয়েছেন প্রণম্য ব্যক্তি, তাদেরকে আমি ধন্যবাদ দেব কি করে, কিন্তু অনুষ্ঠানের রীতি অনুযায়ী অবশ্যই একটু ধন্যবাদ দিতে হয়। সমাপ্তি সঙ্গীত দিয়ে শেষ করি। স্বামীজি তখন, স্বামী বিবেকানন্দ তখন হাতরাসে রয়েছেন। বৃন্দাবনের কাছে একটা হাতরাস স্টেশন রয়েছে। স্বামীজি সেখানে স্টেশনের নিচে বসে রয়েছেন। সেখানকার স্টেশন মাস্টার শ্রী শরৎগুপ্ত মহাশয়, তিনি স্বামীজিকে দেখলেন তার অফিস ঘর থেকেই সম্ভবত। তিনি এগিয়ে এলেন। সাধুদের প্রতি তার একটা ভালোবাসা ছিল, কারণ তার অগ্রজ, তার দাদা, তিনিও সাধু হয়েছিলেন। তাই সাধুদের প্রতি তার একটা আকর্ষণ খুব স্বাভাবিকভাবেই ছিল। তাই স্বামীজিকে যখন দেখলেন তখন তিনি তার কাছে এগিয়ে এসে বললেন, স্বামীজিকে আপনি কি ক্ষুধার্ত? স্বামীজি বলছেন, সত্যি স্বামীজি সত্যি ক্ষুধার্ত ছিলেন। তিনি বললেন, হ্যাঁ আমি ক্ষুধার্ত। বলছেন, আপনি আমার বাড়ি যাবেন, আমি আপনাকে খেতে দেব। স্বামীজি একটু মজা করে বললেন, তাহলে তোমার বাড়িতে গেলে আমাকে কি খেতে দেবে? তখন ওই শরৎগুপ্ত মহাশয় বলছেন, আমি আমার কলিজাটাকে রান্না করে আপনাকে খাওয়াবো। তো যাই হোক, স্বামীজি, এই শরৎগুপ্ত মহাশয়, তিনি পরে স্বামীজির চাকরি ছেড়ে দিয়ে পরে স্বামীজির শিষ্য হয়েছিলেন। এবং তার একটা বিখ্যাত কথা রয়েছে, উক্তি রয়েছে, যে বলছেন, আমি ওই চোখ দুটোর পশ্চাতে ধাবিত হইলাম। স্বামীজির চোখ দুটো নাকি ছিল অসাধারণ, এবং তিনি বলছেন, আমি ওই চোখ দুটোর অনুসারী হইলাম। স্বামীজির চোখের তাকে আকর্ষণ করল। তারপরে একদিন ওইখানে রয়েছেন হাতরাসের কাছাকাছি অঞ্চলে, স্বামীজিকে একদিন খুব বিমর্ষ দেখাচ্ছে। তো নতুন শিষ্য তার শরৎবাবু, তিনি জিজ্ঞাসা করলেন যে, স্বামীজি আজকে আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? স্বামীজি উত্তর দিলেন যে, আমার মধ্যে আমি একটা ব্রত পেয়েছি, আমার একটা ব্রত আছে, এবং সেই ব্রত আমাকে আমার গুরুদেব শ্রী রামকৃষ্ণ সেই ব্রত আমাকে অর্পণ করেছেন দায় হিসেবে। আর আমার কাছে এত সামান্য ক্ষমতা, আমি বুঝতে পারছি না সেই ব্রত কিভাবে উদযাপিত করব। কি সেই ব্রত? স্বামীজি বললেন, এই ভারতবর্ষকে পুনরুত্থান করবার ব্রত তিনি লাভ করেছিলেন সেই পরমহংস শ্রী রামকৃষ্ণের কাছে। ভারত লক্ষ্মী উঠো আদি জগৎ জনপূজা, উঠো ভারত লক্ষ্মী উঠো আদি জগৎ জনপূজা, দুঃখ
ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, করো সজ্জা পুন কমল কনক ধন ধানে। জননী গোলহ তুলে বক্ষে, স্বান্তন বাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে ত্রিংশতি কোটি নর নারী গো। জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে ত্রিংশতি কোটি নর নারী গো। Get up, oh my brethren, get up with your ancient glory. Get up, oh my brethren, get up with your ancient glory. See Swamiji by our side, and shake off all vague weakness. See Swamiji by our side, and shake off all vague weakness. Remember your real nature, that you are as pure as Father in heaven. Swamiji, please hold our hand, give us courage to fill up our hearts, weeping at your lotus feet, millions of your countrymen. Swamiji, please hold our hand, give us courage to fill up our hearts, weeping at your lotus feet, millions of your countrymen. ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগৎ জন পূজা। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগৎ জন পূজা। দুঃখ দৈন সব নাশী, কর দূরিত ভারত লজ্জা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। জয় ত্রিপুরেশ্বরী মাই কি জয়। জয় চতুর্দশ দেবতা কি জয়। জয় ভারত মাতা কি জয়। আপনাদের সমাজের অপরিহার্য অঙ্গ 3 মিনিটার। আপনাদের সময় নষ্ট করার জন্য খুবই দুঃখিত। প্রথম কথা, আমি যখন এখানে আসি দেখলাম, এখনো দেখছি যে রোগী আসেন
কিন্তু দুঃখের বিষয় ডাক্তারবাবু বিশেষ পাওয়া যায় না। তো আমরা চাইছি অন্তত কেউ না কেউ 1 ঘন্টা অন্তত যদি সময় দেন দয়া করে, খুব ভালো হয় আর কি। তাও যদি না হয় আমরা একটা অনারারিয়াম দিয়ে একজন ডাক্তারবাবুকে আমরা সেই জেনারেল ফিজিশিয়ান হবেন, যাতে এটা আমরা এই যারা রোগী যারা আসেন অনেকে ফিরে যাচ্ছে আর কি, আশ্রমে গিয়ে আমাকে বলছে। তো আমি বললাম দেখা যাক কী করা যায়। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখলাম, আমরা দরকার হলে কিছু অনারিয়াম দেব, দিয়ে ডাক্তারবাবুকে যাতে অন্তত 1টি ঘন্টা তিনি যেন যদি থাকেন আর কি, তাহলে খুব উপকার হয় সাধারণ মানুষের। আর আপনারা তো সমাজে দিতেই এসছেন 1, আর 2 আমাকে কিন্তু কখনো আপনারা ভাববেন না যে আমি সেক্রেটারি, আমি আপনাদের সেবক। আমাকে বেলুড় মঠ সেই জন্যই পাঠিয়েছে, এই ভাবটা আমি কিন্তু বজায় রাখতে চাই। আর আপনাদের ভাই হিসাবে আমাকে সেইভাবে দেখবেন আপনারা। নমস্কার।